আজ সচ্চাসী ছাত্রমঙ্গল সমিতির এক অন্যতম শাখা প্রতাপনগর, কুষ্টিয়া, সোনারপুর এই সমগ্র অঞ্চলের স্বজাতির সমস্ত ছাত্রছাত্রীদিকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলেছে। এখানে প্রথমেই আমাদের কেন্দ্রীয় কমিটির বা কেন্দ্রীয় সমিতির যে সমস্ত সদস্যগণ আছে তাদের সকলকে এবং এই শাখার যারা পদাধিকার এবং যারা সমস্ত সদস্যগণ আছে, আমার সামনে উপবিত যত অভিভাবক অভিভাবিকা আছেন, সকলকে আমার আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আর সন্তান সম ছাত্রছাত্রী এখানে যারা উপস্থিত আছো, তাদের সকলের জন্য রইল আমার বুক ভরা স্নেহ ও ভালোবাসা। আজ এই প্রতাপনগর শাখা দেখতে দেখতে 8টি বছর পার করে ফেলেছে। সমিতির জন্ম 100 বছর আগে। এই সমিতির ছত্রছায়ায় অনেক গুণী ব্যক্তির সমাবেশ ঘটেছে, আগামীতে আরো ঘটবে এই আশাই রাখি। আজ কেন্দ্রীয় কমিটির যে শাখা সেটা সুদূর প্রসারী। নদিয়ার হরিণঘাটা জোনাল কমিটি, উত্তর 24 পরগনার কলসুর, হাওড়ার ডোমজুড় আর দক্ষিণ 24 পরগনার কুষ্টিয়া। এছাড়াও বিভিন্ন অঞ্চলে আমাদের এই সমিতির প্রসার। হরিশপুর, বসিরহাটের হরিশপুর, ধান্যকুড়িয়া, যদুরাটি, কলকাতা এবং নতুন অভিযোজনের সাথে হয়েছে, সেটা হচ্ছে হুগলির শ্রীরামপুর যাত্রা, যেখানে অনেক সদস্যপদ ভেরি রিসেন্টলি আমাদের সদস্যপদ গ্রহণ করেছে। সুতরাং বুঝতেই পারছেন আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে স্বজাতির মানুষ আছে, সেখানে আমাদের কর্মব্যস্ততা ছড়িয়ে রয়েছে। প্রত্যেকেই যারা এই সমিতিতে সময় দিচ্ছে, কেউ না কেউ কোনো পেশার সাথে যুক্ত, এবং প্রত্যেকেই সেই পেশাকে সামলে তারা কিন্তু প্রত্যেকে সময় দিচ্ছে কেন? ভালোবাসার টানে। কি সেই ভালোবাসা? যেটা আমার সামনে যারা বসে আছে যত ছাত্রছাত্রী, তাদের ভালোবাসার টানে। বর্তমানে কেন্দ্রীয় সমিতি যেমনভাবে পূর্বে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রী 80% বা তদূর্ধ্ব নম্বর প্রাপক প্রাপিকা সকলকেই যেমন সম্মান বা সম্মাননা জানায়, তেমনই জানিয়ে আসছে। তার পাশাপাশি কেন্দ্রীয় অনুদান, এবছর কেন্দ্রীয় অনুদান অর্থের পরিবর্তে বাৎসরিক যৎসামান্যই আমরা বলবো, কারণ এর থেকে বেশি করতে পারলে আমরা আরও বেশি খুশি হব, সেই খাতা তাদের প্রদান করা হবে। আগেও হয়েছে, সেটা এখানকার শাখা নিয়ে এসছে, এই মঞ্চ থেকে প্রদান করবে এবং যে সমস্ত মেমেন্টো আছে, সার্টিফিকেট আছে, সেগুলো প্রদান করা হবে। এর পাশাপাশি 5টি স্কলারশিপ চালু আছে আমাদের কেন্দ্রীয় সমিতিতে। এই 5টি স্কলারশিপ বর্তমানে চালু আছে। সেখানে ক্রাইটেরিয়া এই যে মাধ্যমিক 20 র্যাঙ্কের মধ্যে, যারা রাজ্যের মধ্যে 20 র্যাঙ্ক, উচ্চ মাধ্যমিক রাজ্যের মধ্যে 20 র্যাঙ্ক, যদি তারা মেধাবী অথচ দুস্থ হয়, তাহলে যদি অ্যাপ্লাই করে, তাহলে আমরা ডোনার খুঁজে তার স্কলারশিপের ব্যবস্থা করি। এর পাশাপাশি 80% ঊর্ধ্ব যে সমস্ত ছাত্রছাত্রী একেবারেই দুস্থ, তারা যদি কেন্দ্রীয় সমিতিতে অ্যাপ্লিকেশন করে, তাহলে আমরা ডোনার খুঁজে পেলে অবশ্যই তার স্কলারশিপের ব্যবস্থা করব, এই আশা রাখি। আর এর পাশাপাশি যেটা নতুন সংযোজন, আপনারা জানেন 2 বছর ধরে চলছে মেধা অন্বেষণ পরীক্ষা, অর্থাৎ ট্যালেন্ট সার্চ টেস্ট। এই ট্যালেন্ট সার্চ টেস্টটি ক্লাস 2 থেকে ক্লাস 8 পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত যেটা চালু আছে। এবছর ক্লাস 9-10 এর সাথে সংযোজন হবে, অর্থাৎ ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের এবারে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হবে। আপনারা জানেন যে এখানে যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা
দিয়েছে তাদের মধ্যে অনেকেই র্যাঙ্কে এসছে, আবার অনেকে হয়তো র্যাঙ্কে আসেনি। আমি তাদের নিয়ে অবশ্যই কথা বলবো। আগে প্রথমে বলে রাখি যে এই পরীক্ষাটির অবতারণা হঠাৎ করে কেন পড়ল। বিভিন্ন ধরনের ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়, আপনারা জানেন। সেই ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়, সেখানে আরও সমস্ত ছাত্রছাত্রী সেখানে পরীক্ষায় বসে। এটা শুধুমাত্র আমাদের সচ্চাসী অধ্যুষিত যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্যই এই পরীক্ষা ব্যবস্থা। এই পরীক্ষা পদ্ধতিতে দু রকমের প্রশ্ন সেট করা হয়, সেটা আপনারা দেখেছেন, স্যাট এবং ম্যাট। স্যাট 50 নম্বরের থাকে, সাবজেক্ট অ্যাবিলিটি টেস্ট, বিষয়ভিত্তিক, যেটা আপনারা জানেন বিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যেই সেই বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো এগিয়ে চলেছে। তার পাশাপাশি রয়েছে আমাদের ম্যাট, অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, মানসিক সক্ষমতা। একটা শিশুর যেমন তার দৈহিক বৃদ্ধি যেমন ঘটছে, ঠিক তেমনি কতটা মানসিক বৃদ্ধি হলো সেটারও একটা পরিমাপ করার আমাদের প্রয়াস। এবার আসি কেন ক্লাস 2 থেকে কেন ক্লাস 10 পর্যন্ত। যদি ধরে নেই কোনো একটি বাচ্চা ক্লাস 2তে পরীক্ষা দিচ্ছে, তাহলে সে কিন্তু এমসিকিউ বেসিসে কোশ্চেনগুলো হয়, আপনারা জানেন। এবং সেখানে যে নম্বরটি সে গ্যাদার করছে আপনারা বুঝতে পারবেন সে কোন অবস্থায় রয়েছে। আপনাদের কাছে সিলেবাসও আশা রাখি পৌঁছে গেছে। ক্লাস 8 পর্যন্ত সিলেবাস আগের বছরই দিয়ে দেওয়া হয়েছিল। এবছরও মাধ্যমিক পর্যন্ত হবে, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত তার সিলেবাসও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং তার পাশাপাশি দিয়ে দেওয়া হবে আপনাদেরকে একটা আর কি মডেল কোশ্চেন সেট, যে মডেল কোশ্চেন সেটটা দেখে তারা বুঝতে পারবে কেমন ধরনের প্রশ্ন আসবে 9-10 জন্য, যেহেতু নতুন হচ্ছে বছর। আর প্রত্যেকটি বাচ্চা যদি এই পরীক্ষাটি দেয়, তাহলে আশা রাখবো যে সেই বাচ্চাটি তার একটা কাম্য মানে পৌঁছতে সক্ষম হবে। যে দ্বিতীয় শ্রেণীতে দিল সে তৃতীয় শ্রেণীতে আবার পরীক্ষা দেবে, যে তৃতীয় শ্রেণীতে দিল সে আবার চতুর্থ শ্রেণীতে দেবে, এই আশা রাখি। কোনো ছাত্রছাত্রী যেন এই ট্রাক থেকে চ্যুত না হয়, তারা এই পরীক্ষাটাই যেন বসে। কোনো বাচ্চা যদি কম নম্বর পায়, কাউকে বকাবকি করবেন না যে তুই কেন কম নম্বর পেলি। এবার কেন কম নম্বর পেয়েছে সে, সেটার বিচার বিশ্লেষণ যেমন আপনি করবেন, আপনারা করবেন, আমরাও সেটা অবশ্যই করব সমানভাবে, যেহেতু সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই এখানকার শাখার যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের কাছে অনুরোধ করব, একটা ছাত্রছাত্রীও যেন পরীক্ষার ট্রাক থেকে ছিটকে না যায়। একটা ফিজ রাখা হয়েছে ক্লাস 2 থেকে 10 পর্যন্ত। যদি অনুরোধ করব কোনো ছাত্রছাত্রী দিতে অক্ষম হয় সেই ফিজটি, প্লিজ আপনারা সেন্ট্রাল কমিটিকে জানাবেন, তাকে বিনামূল্যে ফর্ম ফিল আপ করানোর ব্যবস্থা আমরা করিয়ে দেব। এবার আসি আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আছো, তারা প্রত্যেকেই তোমরা পরীক্ষায় বসছো, তাই তো? ইংলিশে 26টি লেটার আছে। সেই 26টি লেটারের মধ্যে বি ফর বার্থ, বার্থ মানে জন্ম, ডি ফর ডেথ মানে মৃত্যু, যে দুটি নির্দিষ্ট। বাট ইন বিটুইন বি অ্যান্ড ডি দেয়ার ইজ সি, and C for your choice. Now please take your goal. আমি বাড়ির থেকে বেরিয়েছি, আমি কোথায় যাব, আমি জানি আমি আসবো কোথায়, কুষ্টিয়াতে। আমার কোন ট্রেনটা ধরতে হবে, কোন সময় ধরতে হবে, কিভাবে পৌঁছতে হবে, সেটা আমার ব্রেনে প্রথমে কি করা হয়েছে, প্রিপেয়ার হয়েছে, ঠিক আছে? দেন প্ল্যান হয়েছে, তারপরে আমি সেখানে এসেছি। তাহলে যে ছাত্রছাত্রী আমরা যাদেরকে নিয়ে চলছি, যাদের জন্যই সমিতি সেই ছাত্র মঙ্গল সমিতি, তাদেরকে বলবো আগে প্রথমেই স্বপ্ন দেখো, বিশাল বড় স্বপ্ন। আমি কি হতে চাই, আমি কি করতে চাই, আমাকে কিছু করতে হবে। কারণ শুধুমাত্র আমার জন্য কিন্তু আমি নই, রাইট? আমি সবার জন্য। ডু ইউ নো, আই যদি বড় হয়ে যায় তাহলে সেখানে আসে ইলনেস, আই ফর ইলনেস, অসুস্থতা, সিকনেস, শুধু আমার, শুধু আমার। ইফ ইউ থিঙ্ক উই, দেন ইউ ক্যান ফাইন্ড আউট ওয়েন ওয়ার্ড ওয়েলনেস, উই ফর ওয়েলনেস, উই আমরা, আমরা সবাই মিলে। তাই সবার কাজ করতে গেলে কি করতে হবে,
নিজের যোগ্যতা মানকে আগে প্রথমে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে গেলে কি দরকার? আমার অ্যাবিলিটি। আর সেই দুটো অ্যাবিলিটি এই টেস্টের মধ্যে রাখা হয়েছে, স্যাট এবং ম্যাট, আমি আগেই বলেছি। তাই অবশ্যই আমি স্বনির্বন্ধ অনুরোধ রাখবো যে আরো বেশি ছাত্রছাত্রী যেন এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এটা আপনাদের কাছে অবশ্যই স্বনির্বন্ধ অনুরোধ। এটা একটা বিশাল যোগ্য। কেন যোগ্য? আপনারা জানেন প্রথমে কি করা হয়, কোশ্চেন সেটার সিলেক্ট করা হয়। সেই কোশ্চেন সেটার যারা সিলেক্ট হয় তারা গোপন থাকে, কারণ জানেন তাদের নাম যদি প্রকাশিত হয় তাহলে কিন্তু অসুবিধা আছে। একটা ক্লাসের জন্য 3-4টি করে সেট নেওয়া হয়, দেন মডারেট করা হয়। সেই মডারেশনের পরে সেটা যায় কোথায়? সেটা যায় প্রেসে, এবং প্রেস থেকে ছাপা হয়। এর ফাঁকে একটু বলে রাখি, এবারে কিছু প্রশ্নপত্রের ভুল ত্রুটি হয়েছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই ভুল ত্রুটি যেন আগামীতে না হয় সেটা আমরা লক্ষ্য রাখবো, এবং সেটা আমাদের অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে। এবং তারপর সেই মডারেশনের পরে যখন কোশ্চেন সেট হয়ে যায়, কোশ্চেন পাবলিশড হয়, এবং সেই বাংলা এবং ইংরাজি মাধ্যম এই জন্য রাখা হয়েছে কারণ এখানে আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, সমস্ত বোর্ডের বাচ্চাই কিন্তু এখানে অংশগ্রহণ করে এবং অবশ্যই করবে। কেমন? আর সমাজের এখন একটা বড় ব্যাধি কি, কোনো একটি বাচ্চা খেতে পাচ্ছে না, তাকে কি করা হচ্ছে? মোবাইলটাকে সাথে সাথে মা হাতে ধরিয়ে দিচ্ছে। মায়েরও অনেকটা দুঃখ কমে যাচ্ছে। মায়েরা ক্ষমা করবেন আমাকে যদি ভুল বলে থাকি। আমি ভাবছি না আমার অজান্তেই তাকে আমি সেই সোশ্যাল মিডিয়া যেগুলো অবাঞ্ছিত তার মধ্যে তার মুখটা বুঝে যাচ্ছে। আমি বলছি না মোবাইল ফোনটা দরকার নেই, দেখুন আমারটাও ভিডিও হচ্ছে মোবাইল ফোনেই, হ্যাঁ, এটাও ইলেকট্রনিক্স গেজেট। কিন্তু যে প্রশ্নগুলো সে পারলো না, আমি কি একবারও বলছি বাবা সেই প্রশ্নের উত্তরগুলো তুই গুগলে সার্চ কর, তুই সেখান থেকে বের করে দেখ না তুই কি কি পারিস? তাহলে আপনি কি করবেন? তাকে মোবাইল নেশা, মানে মোবাইল একটা নেশার মতো হয়ে গেছে আর কি, ছাড়াতে হয়তো পারছেন না, তাহলে তার পজিটিভ ভাইবসের দিকে দিন, আর যতটা পারবেন তার থেকে সরিয়ে রাখুন, কারণ আগে নষ্ট হবে চোখ। ঠিক আছে? যাই হোক, এখানে যারা ছাত্রছাত্রী আছো তাদেরকে আমার সন্তান সম মনে করেই আমি কথাটি বললাম। ঠিক আছে? এবার তোমাদের কাছে একটি কথা বলি। দেখো, 1 to 999, 1 থেকে 999, ডু ইউ ফাইন্ড আউট দ্য ফার্স্ট লেটার এ? তুমি কি সেখানে প্রথম যে লেটারটি আমাদের সেই এটিকে খুঁজে পাও? দেখো তো, মনে হয় পাও না। কোথায় গিয়ে পাও? 1000। তাহলে ফার্স্ট লেটার এ কে যদি অপেক্ষা করতে হয় 1000 পর্যন্ত, সো হোয়াই ডু ইউ লস ইউর পেশেন্ট? কেন তুমি তোমার ধৈর্য হারাচ্ছ? তুমি তোমার ধৈর্যকে ধরো এবং সেই ধৈর্যকে বল করে তুমি নেক্সট পরীক্ষাতে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করো। এটা তোমাদের কাছে অবশ্যই আশা রাখবো। কি ঠিক তো নাকি? ধরো একজন এ, সে 30 কিলোমিটার ডিস্টেন্স দৌড়েছে 1 ঘন্টাতে, বি দৌড়েছে 1.5 ঘন্টাতে। আমরা ডেফিনেটলি বলবো যে এ ফিটেস্ট, এ হচ্ছে ফিটেস্ট একদম। কিন্তু যখনই বলবো আমরা এ যখন দৌড়েছে পথটা খুব মসৃণ ছিল, বি যখন দৌড়েছে পথটা ধুলোময় ছিল, কাঁকড় ছিল, আনসার উইল বি চেঞ্জড। তাই কোনো বাচ্চাকে প্লিজ ডিসহার্টেন করবেন না, বিকজ ইন এভরিওয়ানস লাইফ ডিফারেন্ট কোশ্চেন পেপার। প্রত্যেকের জীবনেই রয়েছে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র, তাই সেই ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রগুলোকে সমাধান করতে দিন। কত বড় ট্যালেন্ট! এই যে আবৃত্তিটি করলো মেয়েটি, অসাধারণ, মনটা মুগ্ধ হয়ে গেল, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। কি অসাধারণ এক্সপ্রেশন, কি অসাধারণ ভঙ্গিমা, কি সুন্দর তার কথা বলার ভঙ্গিমা। কে বলেছে ট্যালেন্ট নেই? প্রত্যেকটা কোণে কোণে ট্যালেন্ট রয়েছে। আমাদের সচ্চারী ছাত্রমঙ্গল সমিতি সেই ট্যালেন্টকে খোঁজার কাজে ব্রতী হয়েছে। জানি না কতটা পারছি, আপনারা সকলে সহযোগিতা করলে তবেই পারবো। আমরা হয়তো পূজারি, আমার সামনে সমস্ত দেবতা বসে আছে,
তাহলে দেবতা শূন্য মন্দিরে পুজো হয় না। তাই আমরা চাইব যে আরো আরো বেশি ছাত্রছাত্রীর আগমন ঘটুক এবং আগামী দিনে যেন এই সমিতির তরফ থেকে আরো বেশি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এর পাশাপাশি আমাদের সমাজে যত রকম কুশলী মানুষ আছে, সেই কুশলী মানুষদেরকে, কর্মকুশলী অবশ্যই, তাদেরকে সেই শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে আমরা প্রতি বছর সম্মানিত করি। সেটা ক্রীড়া প্রতিযোগিতা হোক, সেটা নৃত্য হোক, সেটা সিনেমা জগৎ হোক, বিভিন্ন আঙ্গিক। তাই চেষ্টা করছি আমরা ছাত্রমঙ্গল সমিতি সবাইকে নিয়ে পথ চলার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে গেছেন কিছুক্ষণ আগে। কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদাধিকারীগণ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই প্রতাপনগর অঞ্চল শাখার মাননীয় সভাপতি, সম্পাদক এবং অন্যান্য পদাধিকারীগণ যা আছেন সকলকে ধন্যবাদ জানাই। আমার সামনে যারা বসে আছেন, মায়েদের, বোনেদের, বাবা, ভাই আর ছোট ছোট ছেলে মেয়ে সকলকে আমার আশীষ জানালাম। আমাদের সম্পাদক মহাশয় অনেক দিক তুলে ধরেছেন। তিনি খুবই ডাইনামিক মানুষ। আমি সেই দিকে যাচ্ছি না। আমি কিছু কথা বলবো যে কথাগুলোর যদি কারোর মনে প্রবেশ করে, তার ফলে যদি একজনেরও কিছু সাহায্য হয়, তাহলে আমার ভালো লাগবে বা আমি ধন্য বলে মনে করব। অ্যাকচুয়ালি আমরা যারা একটু চাকরি বাকরি করি, রবিবারটা আমাদের কাছে একটা রেস্টিং ডে, যেদিন আমরা বাড়িতে কিছু বাজার টাজার করি, তারপরে একটু রেস্ট নিয়ে আবার সোমবারের জন্য রেডি হই। কিন্তু বেশ কিছুদিন হলো আমার এই রবিবারটা আর নিজের জন্য থাকছে না। সেই জন্য যখন শনিবার হয় আমার মনে হয় কাল দোকানে যাব, কষ্ট হবে বা কিছু। কিন্তু সত্যি কথা বলছি, এখন আমার মনটা খুশিতে ডগমগ করছে। তার কারণটা হলো আমি 10টায় বাগুইআটি থেকে বেরিয়েছি, এখানে এসেছি 1টার সময়। তারপর থেকে যে আতিথেয়তা আমি পাচ্ছি সেটা বোধহয় আমার পাওয়ার কথা ছিল না। সুন্দর লাঞ্চ হয়েছে। তারপর এখানে সবথেকে বড় কথা, এই ছোট ছোট মেয়েরা, বলবো এখনো ছেলেদের কারো পারফরমেন্স আমি দেখিনি, যে তাদের যে পারফরমেন্স এই বয়সে, সেটা মানে প্রশ্নাতীত সাফল্য, এটা মনে করি। একটা কথা আছে, হোয়াটস ইন এ নেম, নামে কি যায় আসে। এটা আছে কি, সচ্চাশী ছাত্র মঙ্গল সমিতি। আসলে এটা সচ্চাশী ছাত্র ছাত্রী মঙ্গল সমিতি। এখানে কিন্তু স্টুডেন্ট অর্থাৎ ছাত্র ছাত্রী সকলকে সাহায্য করা হয়। আমরা সচ্চাশী সমাজের মানুষ। যদি কেউ এগিয়ে যায়, জীবনে প্রতিষ্ঠিত হয়, আমাদের খুব ভালো লাগে। আমি যখন এখানে আসলাম, এই প্রথম, আমার 57 বছর বয়স, আমি 31 ইয়ার্স পড়াচ্ছি, কিন্তু এখানে আমি কোনোদিন আসিনি। কারণ আমার বেড়ে ওঠা বসিরহাটে, কর্মসূত্রে কলকাতায় আমি থাকি, ওখানেই কলেজ। কিন্তু এখানে এসে জানলাম শিবশঙ্কর বাবুর ছেলে অরিত্র আমার স্টুডেন্ট। সে আমার কলেজে পড়াশোনা করেছে, এখন সে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সায়েন্টিস্ট। তাহলে এটা শোনার পর থেকে মনটা খুব খুশিতে ভরে উঠেছিল। অনেকেই বলবেন, আমি দুটো কথা বলতে চাই। কারণ আজকের যুগের পড়াশোনাটা আমাদের সময়কার পড়াশোনা থেকে বেশ খানিকটা আলাদা হয়ে গেছে। উচ্চশিক্ষায় কিন্তু স্টুডেন্ট ভীষণ রকম কমে যাচ্ছে। এই কমে যাওয়ার পেছনে অনেকের ধারণা চাকরি বাকরি নেই বলে কমছে। বাস্তবটা কিন্তু সেটা নয়। সেটা কি, পড়াশুনোটা কিন্তু ছেলে মেয়েদের ঠিক মতো হচ্ছে না। আমরা দেখেছি যারা অনেক বাবা মা দূরে থাকেন, ছেলে মেয়েদের কলকাতার একটা কলেজে ভর্তি করে দেন। সে আমার কলেজ হতে পারে, পার্শ্ববর্তী আরো অন্য কলেজে হতে পারে। তাদের দুটো টার্গেট থাকে। প্রথমে কি, যে একটা কলেজে ভর্তি করে দেন, আর দ্বিতীয় টার্গেট আছে একটা পেইং গেস্টের ব্যবস্থা করে দেন, আর 3 নম্বর হচ্ছে টিউশনের ব্যবস্থা করে দেওয়া। তাহলে কি কি হলো, প্রথমে একটা কলেজে ভর্তি, তারপরে পেইং গেস্ট থাকবে কোথায়, খাবে কি, ব্যবস্থা করে দিলাম, আর টিউশনের ব্যবস্থা করে দিলাম। অর্থাৎ এই 3টে মহান দায়িত্ব পালন করে গর্বিত হয়ে বাড়ি চলে যান।
কিন্তু এইটুকু মাথায় রাখতে হবে, উচ্চশিক্ষায় সফল হতে গেলে বাবা মার সঙ্গে ছেলে মেয়েদের দূরত্ব কিন্তু এটাতে অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ বাবা মা জানে না তার ছেলে মেয়ে পড়াশোনাটা করছে কিনা। সব ব্যবস্থা করে দিয়েছে, তিনি টাকা পয়সা দিচ্ছেন, কত কষ্ট করছেন, বাবা মা কত কষ্ট করছেন, কিন্তু ছেলে মেয়ে যে পড়াশোনা করছে কিনা সেটা কিন্তু তিনি জানেন না। যেমন ধরুন একটা কথা বলি, ধরুন কোনো একটা রান্না, চিকেন আপনি রান্না করবেন, তো সে একটা বড় 5 স্টার হোটেলের শেফ, তার রান্না আর বাড়িতে মায়েরা যে রান্না করেন তাদের মধ্যে কি আলাদা কিছু আছে? তার মানে রেসিপি কিন্তু প্রায় এক। সুতরাং পড়াশুনো সফল হওয়ার রেসিপি একটা, সেটা হচ্ছে পরিশ্রম, অধ্যাবসায়। আমি একটা কথাই বলবো যে আপনারা অন্তত শুধু পয়সা দিয়ে দায়িত্ব শেষ করবেন না। আপনাদের ছেলে মেয়েদেরকে তারা পড়ছে কিনা একটা ফাঁকা খাতা, সাদা খাতা দিন, 4-5টা কোশ্চেন বলুন যে এই এক্সারসাইজে 5টা কোশ্চেন আছে, এটা তুই লেখ। অনেক বাবা মা আমাকে বলেন, স্যার আমরা তো সাবজেক্ট বুঝি না। সাবজেক্ট বুঝি না তো কি, আমি কি সব সাবজেক্ট বুঝি? কজন সব সাবজেক্ট বোঝে? কেউই বোঝে না। তার মানে বোঝার দরকার নেই আপনার। আপনার কাজ কি হবে? আপনি বললেন সব কিছু পড়েছিস, তুই আমার সামনে বসবি 15 মিনিট, কোনো বই ছাড়া এই সাদা কাগজটায় লিখবি 5টা কোশ্চেন। আপনার কাজ কি? ওই খাতাটা নিয়ে যে স্কুলে পড়ে, যে কলেজে পড়ে, সেই কলেজে স্কুল কলেজে মাস্টারমশাইয়ের কাছে দিয়ে দেওয়া, তার থেকে জেনে নেওয়া উত্তরটা ঠিক হয়েছে কিনা। যদি দেখেন যে ঠিক হয়নি, তাকে পড়তে বলবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে তাকে একটা রাফ খাতা করতে বলবেন। রাফ খাতায় না দেখে লিখবে, আর যেখানে উত্তরটা আছে সেইটা থেকে কারেকশন করবে লাল কালি দিয়ে। এবং মাঝে মধ্যে সেই রাফ খাতাটা তাকে বলবেন, তুই দেখ আগের বার যখন লিখেছিলিস কি কি ভুল করেছিস। এই রকম যদি দীর্ঘ অনুশীলন সে করতে থাকে, তার রেজাল্ট খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ মাথায় রাখবেন, পড়াশুনোটা হচ্ছে গরিব মানুষের জন্য। আপনি যদি ছেলে মেয়েকে গান শেখাতে যান পয়সা লাগে, নাচ শেখাতে যান পয়সা লাগে, ক্রিকেটার ফুটবলার যাই হওয়াতে চান পয়সা লাগে। একমাত্র এমন একটা সে জিনিস আছে যেটা হচ্ছে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে, সেটা হচ্ছে পড়াশুনো। অর্থাৎ এমন কেউ আমি আজ পর্যন্ত দেখিনি যে পয়সার জন্য তার লেখাপড়া হয়নি। দেখবেন অনেক বড় লোকের সম্ভ্রান্ত ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া হয়তো হচ্ছে না, গরিব বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়া হচ্ছে। তার মানে কি পয়সা নেই বলে তার লেখাপড়া হবে না? এটা কিন্তু নয়। আর একটা কথা বলে রাখছি, উচ্চশিক্ষা কিন্তু সবার জন্য নয়। শুনতে কেমন একটা লাগে, কারণ আমরা মধ্যবিত্ত, তো আমাদের সবার মনের মধ্যে আছে আমার ছেলে মেয়ে, আমি গ্রাজুয়েট হইনি, আমার ছেলে মেয়ে যেন গ্রাজুয়েট হয়। তার কারণ ছেলে যদি গ্রাজুয়েট না হয় বিয়ের বাজারে, তাহলে কোনো বাবা তাকে মেয়ে দেবে না। তাই বলতে পারবো না আমার ছেলে গ্রাজুয়েট। কিন্তু এটা কিন্তু সর্বনাশ। মাথায় রাখবেন, ক্লাস 12 কিন্তু সবার জন্য। 12-এর করে আপনার ভাগ করে দিন। পড়াশোনায় ভালো হলে কলেজে পড়ান, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ান, ডাক্তার আর যা আছে পড়ান। যদি দেখা যায় যে পড়াশোনা ভালো হচ্ছে না, আচ্ছা সচিন তেন্ডুলকরের বাবা মা যদি ক্লাস 10-এর পরে ওকে বলতো যে তুই ডাক্তারি পড়ে গে যা, সে পাস করতে পারতো না। কিন্তু আজকে সচিন তেন্ডুলকরকে কজন চেনে না? কে চেনে না? সবাই চেনে। সুতরাং ক্লাস 12-এর পরে মানে যে সমস্ত ভোকেশনাল ট্রেনিং আছে, যেটা থেকে শিখে সে পয়সা উপার্জন করতে পারে, সেই দিকে নজর দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে একটা কথাই বলি, আমি আসার পর থেকে অত্যন্ত ভালো আপ্যায়ন পেয়েছি, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানে যারা মানে উদ্যোক্তা তারা বেশিরভাগই এজেন্ট। সো আমি তাদেরকে রিকোয়েস্ট করব তাদের পরের প্রজন্মকে একটু সামনে নিয়ে আসবেন। যেমন আমি যখন কলেজে মানে চাকরি করতে যাই, আমার প্রিন্সিপাল একটা কথা বলেছিলেন সুন্দর, যে ইয়াং জেনারেশন, বাট উনি বলেছিলেন ইয়াং জেনারেশন বাট উইথ প্রপার হিমোগ্লোবিন কন্টেন্ট, অর্থাৎ যার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক বেশি আছে। তো সবাই ভালো থাকুন। আপনাদের এখান থেকে কোনো আরও ছেলে মেয়ে যদি আমার কলেজে ভর্তি হয়, আমি যতটা সম্ভব তাকে সাহায্য করব। সবাই ভালো থাকবেন, আবার ভবিষ্যতে আসা প্রণাম এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্যে। এবং সামনে যারা উপস্থিত আছেন বয়োজ্যেষ্ঠ প্রত্যেককে আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে 2-4টি কথা বলছি। আমার পূর্ববর্তী বক্তারা সংগঠন সম্পর্কে প্রায় সবটাই বলে গেছেন, তাই আমার কাজটা অনেকটা কমেও গেছে। তো আপনাদের অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে যেটা আমার বলার, পূর্ববর্তী বক্তার
কথার সূত্র ধরেই বলছি, আপনাদের সমস্ত বাচ্চারা যাতে পরীক্ষাটা দেয় এবং তার প্রস্তুতি সেটা আপনারা একটু ভালোভাবে নেবেন। এবং অনেকেই গতবার পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে একটু তাদের বোঝার ক্ষেত্রে বোধহয় অসুবিধা আছে, সেইটা যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদেরও, তো এখানকার যারা সদস্য আছেন তাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব এবং প্রত্যেকে পরীক্ষা দেবেন। এবং যারা পরীক্ষা দিতে গিয়ে যদি কারোর এরকম অসুবিধা থাকে, আর্থিক সমস্যা থাকে, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেটা দেখব। এবং এই সমিতিকে, আপনার সমিতি, আমার সমিতি, প্রত্যেকের সমিতি, তো এই সমিতিকে একটা সমিতি পরিচালনা করার জন্য যেরকম মানুষজনের দরকার হয় সেরকম একটা আর্থিক বলেরও প্রয়োজন। তো আপনাদের প্রত্যেকের কাছে নিবেদন যে যত ক্ষুদ্রই হোক, যদি এককালীন অথবা বাৎসরিক আপনারা কেউ সাহায্য করে সমিতিকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, তাহলে সমিতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এবং এখান থেকে যারা আছেন তাদের মাধ্যমে কেন্দ্রীয় যে স্কলারশিপগুলি চালু হয়েছে আপনারা জানেন, সেখানে যদি সেরকম কোনো বাচ্চা থাকে তো আপনারা খবর পাঠাবেন এবং আমরা তাৎক্ষণিকভাবে তার সহযোগিতা করার ব্যবস্থা করব। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু বর্তমানে আমরা মুষ্টিমেয়তে পরিণত হয়েছি। আগের যে সংগঠন ছিল, সমিতির যে চিন্তা ভাবনা ছিল, বর্তমানে কেন্দ্রীয় কমিটির নানান কর্মপন্থা, বিশেষ করে ছাত্রছাত্রীদের নিয়ে এই যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা, এই পরীক্ষার মধ্য দিয়ে তাদের শিক্ষার উন্নতি, মানসিকতার উন্নতি এবং ভবিষ্যৎ গঠনের যে কর্মপন্থা, এটা এক অভিনব সৃষ্টি। এর মধ্য দিয়ে আমরাও এই কর্মযজ্ঞে যুক্ত হয়েছি। আমাদের এই কর্মযজ্ঞের জন্যে আরও বেশি মানুষ দরকার। আমরা যারা বয়স্ক তারাই এইটা পরিচালনা করছে। আমরা চাই নতুন প্রজন্ম আসুক, নতুনরা এই পরিচালন কমিটির দায়িত্ব গ্রহণ করুক। এলাকার যে ছাত্রছাত্রী আছে, এই ছাত্রছাত্রীদের উন্নয়নের কথা ভেবে এই ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসারতা ঘটাতে আরও বেশি আমাদের সমাজের মাস্টারমশাই, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী তৈরি হোক, এই আশা আমরা করছি। এবং এই আশার মধ্য দিয়ে এখানে উপবিষ্ট যে সমস্ত ছাত্রছাত্রী এবং মায়েরা আছেন তারাও নিশ্চয়ই আমাদের এই বক্তব্যের সাথে একমত হবেন এবং ভবিষ্যতের কর্মপন্থাতে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। সাহায্য সহযোগিতা মানসিক হতে পারে, আর্থিক হতে পারে, সাংগঠনিক হতে পারে। যে যেমন খুশি, যার যেমন ক্ষমতা, সেই ক্ষমতা যদি আমাদের সমিতিতে হাত বাড়িয়ে দেন তো এই সমিতি দিনের পর দিন আরও সমৃদ্ধ হবে, আরও শক্তিশালী হবে। আশা করব আমাদের সঙ্গে আরও বেশি মানুষ যুক্ত হবেন, আরও বেশি ছাত্রছাত্রীদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারব। এই আশা রেখে আমি বক্তব্য শেষ করার সাথে সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। অঞ্চল শাখার অষ্টম বার্ষিক সাধারণ সম্মেলনের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বর্ণ ব্যক্তিবর্গ, কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ, প্রতাপনগর শাখার সকল সদস্যবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে যোগদানকারী সকল ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাবৃন্দ এবং সমবেত ইটাদ অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাদের কাছে জানাই যে আগত প্রায় দোল পূর্ণিমার পুণ্য লগ্নে আজ 2রা মার্চ 2025 রবিবার কুষ্টিয়া শিশু সদন সংলগ্ন ময়দানে 87 সাধারণ সমিতির প্রধাননগর শাখার অষ্টম বার্ষিক সাধারণ সম্মেলন উপলক্ষে সমবেত হতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত।
আপনাদের কাছে জেলায় সপ্তাহাশী ছাত্র সমিতি একটি সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষা, সাহিত্য এবং সেবামূলক প্রতিষ্ঠান। মূলত শিক্ষা দীক্ষা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে পিছিয়ে পড়া সরকারি সমাজ এবং ছাত্রদের মঙ্গলের জন্য প্রায় আজ থেকে 85 বছর আগে সরকারি সমাজের কয়েকজন স্বনামধন্য ব্যক্তি এই সমিতি গঠন করেছিলেন। এই কেন্দ্রীয় সমিতির এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা নিবাসী তৎকালীন বেশ কয়েকজন ব্যক্তিও সরকারি সমাজের